আচ্ছা, তো মডুলার অ্যারিথমেটিকে আমরা ফার্স্টে কি দেখলাম, যে আমরা যদি 13-কে 5 দিয়ে ভাগ করি আমরা জানি যে 3 ভাগশেষ আসবে। তো এইটাকে লেখা যায় এইভাবে যে 13 ইজ কনগ্রুয়েন্ট টু 3 মড 5। ঠিক আছে, 13 ইজ কনগ্রুয়েন্ট টু 3 মড 5, যেটা আমরা জানি যে একটা সংখ্যাকে ভাগ করলে ভাগশেষ যেটা আসে। এখন অন্য ভাগশেষ গুলো আমরা কিভাবে পাবো সেটা দেখাইলাম কিভাবে, যে আমার 5 দুগুণে 10 আসছিল, তা আমি এখন 2 লিখবো না, আমি 2 এর জায়গায় লিখবো 1 অথবা 0, অথবা 2 এর জায়গায় আমি লিখবো 3 অথবা 4, লিখে জাস্ট ম্যাথটা করবো। তাহলে এই যে 5 শূন্যে 0, 13 থেকে 0 বিয়োগ করলে 13, 5 1-কে 5, 13 থেকে 5 বিয়োগ করলে আসে 8, 5 দুগুণে 10, 13 থেকে 10 বিয়োগ করলে আসে 3, 3 5 15, 13 থেকে 15 বিয়োগ করলে -2, 4 5 20, 13 থেকে 20 বিয়োগ করলে -7। তো এইভাবে আমি এই নাম্বার গুলোকে বিল্ড করলাম। ঠিক আছে, তো এই যে নাম্বারের সেটটা যে 3 8 13, এদিকে আছে -2 -7, এই সেটটা হচ্ছে একটা স্পেশাল সেট, যেই সেটটাকে আমরা বলতেছি যে 13কে যদি 5 দিয়ে ভাগ করি তাহলে এই নাম্বার গুলো আসবে। এবং এই নাম্বার গুলো স্পেশাল কেন, আমরা দেখতে পাচ্ছি যে এদের মধ্যে ডিফারেন্স হচ্ছে সব জায়গায় 5 আসতেছে, রাইট? সো মানে এরকম আর কি, যে সবগুলো ডিফারেন্স হচ্ছে 5 আসতে থাকবে। তো এটা আমি পরের পেজে দেখাইছি, যে আমি যদি আহ ও আচ্ছা, এটা দেখাইছি কি, যে আমি যদি কোনো একটা সংখ্যাকে 5 দিয়ে ভাগ করি, রিমাইন্ডারটা যদি রিমাইন্ডারটা তাহলে অবশ্যই 0 থেকে 4 এর মধ্যে হবে, একদম বাচ্চাকালের পড়া যেটা। কিভাবে দেখাইছি, যে 5-কে 10 দিয়ে ভাগ করলে 0 ভাগশেষ, 5-কে 11 দিয়ে ভাগ করলে হচ্ছে, এই সরি, 11-কে 5 দিয়ে ভাগ করলে হচ্ছে 1 ভাগশেষ আসে, 10-কে 5 দিয়ে ভাগ করলে 0 ভাগশেষ আসে, 12-কে 5 দিয়ে ভাগ করলে 2, 13-কে 5 দিয়ে ডিভাইড করলে 3, 14-কে 5 দিয়ে ডিভাইড করলে 4। এরপরে যখন আবার 15-কে 5 দিয়ে ভাগ করতে যাই তখন কিন্তু 0 চলে আসতেছে। তো আমরা বুঝতেছি যে যদি আমরা সংখ্যাটা এই রিমাইন্ডারটাকে 0 থেকে ইয়ার মধ্যে রাখতে চাই, মানে আমরা বাচ্চাকালে যেভাবে ভাগ করছি সেই অনুযায়ী যদি রাখতে চাই, তাহলে আমাদের রিমাইন্ডারটা 0 থেকে 4 এর মধ্যে আসতেছে। তো আমরা যদি এভাবে এই নাম্বারের লিস্টটা বানাই, যে 0 থেকে 4 পর্যন্ত রাখলাম, এরপরের নাম্বার গুলো পরে আসতে থাকলো এইভাবে, আর আগের নাম্বার গুলো আগে আসতে থাকলো এইভাবে। ঠিক আছে, তাহলে এইভাবে যদি লিস্টটা বানাই আমরা দেখতে পাচ্ছি যে অনলি একটা কলামে এই -7 -2 3 8 13 18 এই নাম্বারগুলো আসতেছে, যে নাম্বারগুলো আমি আমার আগে রিমাইন্ডার হিসেবে পাইছিলাম। সো পুরো রিয়েল নাম্বার মানে ইন্টেজারের মধ্যে, পুরো ওয়ার্ল্ডে যত ইন্টেজার আছে এর মধ্যেই একটা কলামের মধ্যেই আমার সেই সকল নাম্বার থাকবে যেগুলো আমি 13-কে 5 দিয়ে ডিভাইড করে পাবো। আর বাকি যে নাম্বার গুলো আসবে এরা কিন্তু জীবনেও রিমাইন্ডার হইতে পারবে না। এই 13-কে 5 দিয়ে ভাগ করলে 7 কিন্তু জীবনেও রিমাইন্ডার হইতে পারবে না, 2 জীবনেও পারবে না, 1 পারবে না, 0 পারবে না, 4 পারবে না, -1 পারবে না, -3 পারবে না, -10 পারবে না। কিন্তু 13 কিন্তু হইতেই পারে, 8 হইতেই পারে, 3 তো আছেই, -2 হইতে পারে, -7 হইতে পারে। ঠিক আছে, এটা দেখাইলাম। এরপরে যেটা দেখাইলাম সেটা হচ্ছে গিয়ে তোমার ডিভিশনের মেইন রুল। ঠিক আছে, যে আমরা ভাগের রুল পড়ছি ছোটবেলায়, বাচ্চাকালে যখন ম্যাথ পড়ছি, যে ভাজ্য, এটার মানে কি, যে ভাজক আর ভাগফলকে আমি গুণ দিব, সাথে ভাগশেষকে যোগ করে দিব। আমরা এই যে যখন এই কাজটাই যখন করি, যে মাঝে 13 থাকে, এখানে 5 থাকে, 5 দুগুণে 10 থাকে, 10-এর সাথে 3 যোগ করলে আমরা 13 লিখি। তাহলে 13 মানে কি, 13 মানে হচ্ছে 10-এর সাথে 3 যোগ। আর 10 মানে কি, 10কে আমি কোথা থেকে পাইছি, 5-কে 2 দিয়ে গুণ করার মাধ্যমে পাইছি। এই যে এই লাইনটাই কিন্তু ম্যাথের বেসিক লাইন, যেটা আমরা ছোটবেলায় এইভাবে পড়ে আসি, যে ভাজ্য সমান হচ্ছে ভাজক গুণ ভাগফল প্লাস ভাগশেষ। ইংরেজিতে ডিভাইডেন্ট ইজ ইকুয়ালস টু ডিভাইজার ইনটু কোশেন্ট প্লাস রিমাইন্ডার। তো একটু আগে আমরা যে কাজগুলো করলাম এই সবগুলো কাজই কিন্তু আমরা এই থিওরিটার মাধ্যমেও রিপ্রেজেন্ট করতে পারি। যে আমার ভাজকের জায়গায় এই জায়গায় কিন্তু অলওয়েজ 13 ছিল, তাই আমার এই জায়গায় অলওয়েজ 13 আসছে। এই জায়গায় কিন্তু অলওয়েজ 5 ছিল, তাই আমার ডিভাইজরের জায়গায় অলওয়েজ হচ্ছে 5 আসছে। আমার চেঞ্জ হচ্ছে হইলো গিয়ে শুধু ভাগফল গুলো, তাই এই ভাগফল গুলো হইলো বারবার চেঞ্জ হয়েছে, ভাগশেষ গুলো বারবার চেঞ্জ হয়েছিল, যার কারণে এখানে ভাগশেষ গুলো চেঞ্জ আসছে। এখানে ভাগশেষ গুলো চেঞ্জ হয়েছিল, ভাগফল গুলো চেঞ্জ হয়েছিল, কিন্তু ভাজক, সরি ভাজ্য আর হচ্ছে ভাজক, এরা কিন্তু অলওয়েজ সেম ছিল। এই যে 13, আই সরি দাঁড়াও, এখানে 13 আর 5, 13 আর 5, 13 আর 5, এরা কিন্তু সবসময় সেম ছিল। চেঞ্জ হয়েছে কোনটা, এই জায়গার ভাগফলটা আর এই জায়গার ভাগশেষটা, এরা হয়েছে চেঞ্জ হয়েছে। তো এই সূত্রটাই কি কারো কোনো কনফিউশন আছে এখানে বুঝতে? না স্যার। আচ্ছা, একদম বেসিক, মানে মডুলার অ্যারিথমেটিকের মোটামুটি বেসিক আমাদের বোঝা শেষ। এখন আমি যত সূত্র লিখবো প্রত্যেকটা প্রুফ দেখাইলেই তোমরা নিজেরাই বুঝতে পারবা যে
জিনিসটা ইজি নাকি টাফ। আচ্ছা, তো ওইটার জন্য আমি ওই ছবিটা ইউজ করি, কারণ ছবিটার মধ্যে মনে হইলো যে সবগুলো সূত্রই মোটামুটি লেখা আছে। ঠিক আছে, তা আমি একটা একটা করে দেখাবো। যেমন প্রথম লাইনটায় বলছে যে যদি আহ এ ইজ কনগ্রুয়েন্স টু আর মোড এন হয়, তাহলে নাকি এই লাইনটা নোটিস করো, যে এ ইজ কনগ্রুয়েন্স টু এ মোড এন লেখা, যেটার মানে কি আমি একটু লিখি, লিখলেই বুঝবা। ওরা বলতে চাচ্ছে, আমি মনে করো এটার নাম দিলাম থিওরি 1। থিওরি 1-এ বলতে চাচ্ছে কি, এ ইজ কনগ্রুয়েন্স টু এ কে কোন একটা সংখ্যা এন দিয়ে ভাগ করলে নাকি একেই ভাগশেষ হিসেবে আনা পসিবল। কিভাবে? ওরা বলতে চাচ্ছে যে তুমি মনে করো কোন একটা সংখ্যা 13, এটাকে তোমার যা খুশি ইচ্ছা দিয়ে ভাগ করবা, ভাগশেষে নাকি কোনো না কোনো ভাবে 13 আনা পসিবল। বলো তো এখানে ভাগশেষে যদি 13 আসতে হয়, আমার এই জায়গায় এই ভাজক আর ভাগফল গুণ হয়ে এই জায়গায় গুণফলটা কত আসতে হবে? যদি নিচে 13 0। আসতে হয়, 0। ভেরি গুড। এই জায়গায় যদি 0 আসতে হয়, বলো তো কোশ্চেন কোন সংখ্যা, মানে দুইয়ের সাথে কোন সংখ্যাটাকে আমি গুণ করলে অ্যান্সার 0 পাবো? 0। 0। তাহলে তোমরা কি বুঝতেছো যে আমরা চাইলে কোন জায়গায় এরকম ভাগফলটাকে 0 নিতে পারি, 0 নিলেই কাজটা হয়ে যায়। বুঝাইতে পারছি? এই যে আগের লাইনটা, এই লাইনটা একটা লাইন নোটিস করো তো। আমি যদি ভাগফলটাকে 0 নিয়ে নিই, তাহলে পুরো রেজাল্টটা ভাগশেষে কনভার্ট হয়ে যায় না? বুঝাইতে পারছি? এই 13টা আমি যদি এখানে রেজাল্টটাকে 0 আনতে পারি, তাহলেই তো এই 13টা পুরো এই জায়গায় কনভার্ট হয়ে যাচ্ছে। আরো একবার দেখাই, সেটা হচ্ছে আমি 5 দিয়ে দেখাই। মনে করো এই যেটা 5 বসাইলাম, এই যে এখন দেখো তো বুঝো কিনা। আমি যদি রেজাল্টটা 0 বসাই, তাহলেই তো হয়ে গেল, 5 শূন্য 0 আসলো, আমার ভাগশেষটা অটোমেটিক্যালি এই জায়গার উপরের ভ্যালুটার সমান হয়ে গেল, এখানে চলে আসলো। তো এটা যদি হয়ে থাকে, তাহলে আমরা বলতে পারি না যে 13 ইজ কনগ্রুয়েন্স টু 13 মোড 5? এই আইডিয়া থেকেই মূলত এইটা বলা হয়েছে, যে আমরা যদি এ কে র্যান্ডম কোন একটা সংখ্যা এন দিয়ে ভাগ করি, আমি 0 দিয়ে গুণ করব এন কে, পাবো 0, বিয়োগ করব, বিয়োগ করলে আমি ভাগশেষ পাবো এ। বুঝতে পারছি? এইটুকুই হলো প্রুফ। এই প্রুফটা কি বুঝতে পারছো? যদি এটাকে আরো ফর্মাল ভাষায় লিখতে হয়, লিখতে হবে হচ্ছে এ ইজ ইকালস টু এন ইন্টু 0। 0 হচ্ছে আমার ভাগফল বা কোশেন্ট, তার সাথে যোগ করতে হবে কি রিমাইন্ডার। তাহলে এটাকে ব্যালেন্স রাখতে হলে কি রাখতে হবে? এ রাখতে হবে। মিলছে না ইকুয়েশনটা? বুঝছো জিনিসটা? দুই পাশে এ আসছে। এটার ক্ষেত্রে কি হয়েছিল? এটার ক্ষেত্রে হয়েছিল 13 ইজ ইকালস টু 5 ইন্টু 0 প্লাস 13। ক্লিয়ার? এই দুটা ম্যাথ। Yes, অর্থাৎ sir. সূত্র হচ্ছে এ কে এ দিয়ে ভাগ করলে এ ভাগশেষ আসবে। এটা তুমি লিখতে পারো যে কোনো মুহূর্তে মডুলার অ্যারিথমেটিকের ক্ষেত্রে। ওকে, এখন আমরা 2 নম্বর সূত্রে যাই। 2 নম্বর সূত্রে কি বলছে দেখি। 2 নম্বর সূত্রে বলছে যে এ যদি এ কে যদি এন দিয়ে ভাগ করলে বি ভাগশেষ আসে, তাহলে উল্টাটাও নাকি কাজ করবে, যে বি কে এন দিয়ে ভাগ করলে এ ভাগশেষ আসবে। আসো চলো ট্রাই করি। এটা হচ্ছে আমাদের থিওরি নাম্বার 2। না, থিওরি গুলা নোট না করলেও কিন্তু খেয়াল রাখো, এগুলো কিন্তু ভালোভাবে পড়া লাগবে। ওরা আমাকে বলতেছে যে আমার দেওয়া আছে গিভেন এ ইজ কনগ্রুয়েন্স টু বি মোড এন। আমাদের প্রুফ করতে হবে যে সো বিও নাকি এন দিয়ে ভাগ করলে এ ভাগশেষ আসে। আচ্ছা, এখন এটা প্রুফ আমরা কেমনে করতে পারি? আসো চিন্তা করি। আমাদেরকে বলা হচ্ছে, আমি রিয়েল লাইফ দিয়ে দেখানো ট্রাই করি, যে 13কে 5 দিয়ে ভাগ করে আমার ভাগশেষ আসতেছে কত। মনে করো আমি নর্মালটাই করি, 5 দুগুণে 10, 3। আমাদের উল্টাটা দেখানো লাগবে, আমাদের 5কে 3 দিয়ে ভাগ করে দেখাইতে হবে যে এই ভাগশেষটা 13 আনা পসিবল। বুঝাইতে পারছি? এটা যদি দেখাইতে পারি, তাহলে আমরা বুঝবো যে থিওরিটা ঠিক আছে। আচ্ছা, আসো ট্রাই করি এটা কিভাবে আনা পসিবল হয়। 3 উল্টায় গেল, 13 উল্টায় আসবে। আচ্ছা, এখন বলো তো 3 যদি উল্টায় যায়, তাহলে এই জায়গায় কত অ্যান্সার আসতে হবে? 3 থেকে কত বিয়োগ করলে 13 আসে? একটু কেয়ারফুলি বললেও তাহলেই পারবা। 3 থেকে কত বিয়োগ করলে 13 আসে? কত বিয়োগ করলে 13 আসে? সো এক্স এর ভ্যালু কত? দিস ইজ দ্য কোশ্চেন। একটু কেয়ারফুলি বললো, এখানে এক্স। 3 থেকে এক্স বিয়োগ করলে 13 আসতেছে, তাহলে সেই এক্স এর ভ্যালুটা কত?
বলতে পারবা কেউ? ভাইয়া, হ্যাঁ বলো। নেগেটিভ আসবে কত? না, লাইক নেগেটিভ আসবে না? নেগেটিভ আসবে, ভেরি গুড। কত আসবে, কত আসবে নেগেটিভে? -16। এই -16 কেন? -16 বসাই দেখো, কেয়ারফুলি করো, তাহলেই তো হয়ে যায়। 3 - এখানে একটা এক্স বসবে, ঠিক আছে? সেই 3 থেকে এক্সটা আমরা বিয়োগ করে দেবো, বিয়োগ করে দিলে 13 পাবো। তাহলে এখন এক্সটাকে ওই পাশে ফাইভ পাঠিয়ে দাও, +x হয়ে যাবে। 3 থেকে 13টা এই পাশে পাঠিয়ে দাও, মাইনাস হয়ে যাবে। এক্স এর ভ্যালু কত আসলো তাহলে? -10। -10। এক সেকেন্ড। ঠিক আছে, তাহলে এই জায়গায় আসলে বসবে হচ্ছে -10, না হলে বিয়োগ করে 13 আসবে না। এবার বলো, এখানে -10 আনতে হইলে আমার এখানে কোন সংখ্যা বসানো লাগবে, বা 5-এর সাথে কত গুণ করলে -10 আসে? -2। -2, ভেরি গুড। তাহলে এই জায়গায় বসবে হচ্ছে -2, জিনিসটা বুঝছো? ঠিক আছে, তাহলে জিনিসটা কিন্তু ম্যাচ করতেছে, জিনিসটা ম্যাচ করতেছে। আচ্ছা, এটা কি এক্সিডেন্টালি মিললো যে জাস্ট ভাগফলটাকে উল্টাই দিল, কাজ করে ফেললো? এটা কি অন্য নাম্বারের জন্য কাজ করে? দাঁড়াও দেখি তো। মনে করো আমরা 4-কে 21 দিয়ে ভাগ করবো, তাহলে 4 × 5 = 20, এক ভাগ শেষ থাকে। এখানে এক রাখলাম, এখানে যদি -5 রাখি, 4 × 5 = -20, 1 থেকে 20 বিয়োগ করলে, হ্যাঁ এটা কাজ করে তো, নাইস তো। হ্যাঁ, তাহলে তো এটাই একটা প্রুফ। নোটিস করো, এই জায়গায় 2 ছিল, এখানে কত আসছে? -2। আমার এখানে 5 ছিল, আমি এখানে -5 দিছি, তাহলেই কাজ করতেছে। তাহলে দেখো তো, জিনিসটা এমন হইলো না, আমাদেরকে দেওয়া আছে কি এ কে এন দিয়ে ভাগ করলে বি ভাগ শেষ আসে, তাহলে এ কে, কালার ইয়া দিয়ে লিখি তাহলে বুঝবা, এ কে এন দিয়ে ভাগ করলে এখানে মনে করো আমার কিছু একটা আসলো, এক্স আসলো, আমি এখানে এন এক্স গুণ করে লিখলাম এন এক্স, এ থেকে এন এক্স বিয়োগ করে দিলাম, এই এ থেকে এন এক্স এর ভ্যালু হইলো আমার বি। ঠিক আছে, তো আমরা দেখাইতে পারি যে এই তো এই লাইনে দেখা যাচ্ছে a - n x = b। ঠিক আছে, তো আমরা যদি এখন উল্টাটা করার ট্রাই করি, এইটা আমরা দেখাবো যে এখানে যদি আমি -x বসাই, আমার এখানে আসবে -x × n গুণ করে, দেন আমি বিয়োগ করব, বিয়োগ করলে আমরা জানি সাইনটা চেঞ্জ হয়ে যায়। তাহলে এই জায়গায় চলে আসবে b+xn। আর দেখো তো, b+xn এর ভ্যালু কি a না? এই দুটো ইকুয়েশন সেম সেম হইলো না? বুঝাইতে পারছি কি করছি? যদি না বুঝো আরেকবার দেখো। আমি একটা সংখ্যা a কে ভাগ করব কত দিয়ে? n দিয়ে। n দিয়ে ভাগ করবো, আমি ধরে নিলাম ভাগফলটা আসবে x। ঠিক আছে, তাহলে x যদি ভাগফল আসে, x কে n দিয়ে গুণ করি কি, আমি এখানে বসাবো না x আর n এর গুণফল? বসাইলাম। এ থেকে আমি nx কে বিয়োগ করে দিব, করলাম, এ থেকে nx কে আমি বিয়োগ করলাম, যে বিয়োগফলটা আমি পাবো সেটাই আমার বলতেছে বি হবে। এটা আমার দেওয়া আছে। আর আমাদের প্রমাণ করতে হবে যে সেই এনটাকে যদি আমি এখানে বসাই, আর এই বিটাকে যদি আমি এখানে বসাই, এখানে রেজাল্ট হিসেবে আমি এ পাবো আউটপুটে। এই যে বি কে যদি আমি ভাজ্যর জায়গায় বসাই, এন কে যদি আমি ভাজকের, সরি, হ্যাঁ বি হচ্ছে ভাজ্যর জায়গায়, এন কে যদি আমি ভাজকের জায়গায় বসাই, আমি দেখাইলাম যে আমি যদি এক্স এর জায়গায় এখানে -x বসাই দিই, তাহলেই দেখো এন কে -x দিয়ে গুণ করলে -x × n। বি থেকে -x × n যদি বিয়োগ করতে হয়, আমরা জানি কি বিয়োগের রুলস কি, সাইন চেঞ্জ হয়ে যাবে। এখানে প্লাস ছিল, তাই মাইনাস হয়ে এরপর যোগ করা হয়েছে। আর মাইনাস থাকলে কি হয়, উল্টা কাজ করতে হয়, সাইন চেঞ্জ করে প্লাস বানায় নিতে হয়। এরপর বি আর এক্সএন কে আমি যোগ করে দিছি, যেটা আলটিমেটলি বি থেকে -xn কে বিয়োগ করা হয়েছে। বুঝছো তো, এরকম হয়েছে, বি থেকে -xn বিয়োগ করা হয়েছে, তো মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেছে, এই যে এই জন্য প্লাস আসছে। ঠিক আছে, হয়ে b+xn আসলো। আর এই ইকুয়েশনটাই কি আমাদেরকে বলতেছে না, এক্সএনটা যদি এই পাশে চলে আসতো, তাহলেই বলতেছে না এর ভ্যালু হচ্ছে b+xn? তাহলে b+xn যে তোমার রিমেম্বার আসলো, সেটাই কি আসলে এ না? সে এটাকেই ধরে এখানে বসাই দিতে পারি। তাহলে বুঝছো জিনিসটা, যে এইটা যেভাবে লেখা, এইটা যদি লেখা যায়, তার মানে এটার উল্টাটাও লেখা পসিবল। 13-কে 5 দিয়ে ভাগ করলে যদি 3 ভাগ শেষ আসা পসিবল হয়, 3-কে 5 দিয়ে ভাগ করলে 13 ভাগ শেষ আনাও পসিবল হবে। এই থ্রিটা কি ক্লিয়ার হয়েছে সব দুজনের কাছে?
এটা যখন আরো বড় বড় ম্যাথ করবা তখন দেখবা এই জিনিসগুলো ইউজফুলি চালাকি করে ইউজ করতে পারতো, যখন একদম পিওর মডুলার অ্যারিথমেটিকের ম্যাথ যখন করবা। ঠিক আছে? তো আস্তে আস্তে ফিউচার কাজে লাগবে আর কি। আরো অনেক অনেক শিখতে শিখতে দেখবা যে রিজিওনাল আর ন্যাশনালের প্রবলেম এগুলো কত সুন্দরভাবে অ্যাপ্লাই করা যায়। বুঝছো তো দুইটা প্রুফ? হ্যাঁ। স্যার। ওকে, আচ্ছা সমস্যা নাই, রেকর্ডিং যেহেতু আছে রেকর্ডিংও দেখবা, আর হচ্ছে গিয়ে নোটটাও একটু বারবার পড়বা। আচ্ছা এখন আমরা পড়বো হচ্ছে 3 নাম্বারটা কি দেখাবো, একটু ভেবে দেখি। এ কে এ ভাগ করলে বি আসে, বি কে আবার ভাগ করলে সি আসে। ওকে, হ্যাঁ এটা তো খুবই সোজা থিওরি। আগে থিওরিটা লিখি। থিওরি নাম্বার 3, এটা বলতেছে কি আমাদের গিভেন কি কি। গিভেন হচ্ছে দুইটা, এ কে এন দিয়ে ভাগ করলে বি ভাগ শেষ, বি কে এন দিয়ে ভাগ করলে সি ভাগ শেষ। এইটা থেকে নাকি বলা যায় এ কে এন দিয়ে ভাগ করলেও সি ভাগ শেষ আসবে। এটা এমনিই বোঝা যাচ্ছে, তারপরে চলো আমরা একটা রিয়েল লাইফ ম্যাথ দিয়ে প্রুফ করি। যে মনে করো 60 কে আমি কত দিয়ে ভাগ করবো, 7 দিয়ে ভাগ করি। বেশি ছোট হয়ে যায়, দাঁড়াও। 7 থেকে 7, 7 2 14, 3 4 7 5 7 35, 6 7 8 56, 4 ভাগ শেষ থাকে না। 7 7 49, মনে করো এটা করি। 7 7 49, ঠিক আছে। 7 7 49 বিয়োগ করলে তাহলে ভাগশেষ আসে কত, 11। তাহলে আমরা লিখতে পারি না যে 60 কে 7 দিয়ে ভাগ করলে 11 ভাগশেষ আসে। আবার মনে করো তুমি 11 কে আবার ভাগ করলা কত দিয়ে, 7 দিয়ে। 7 1 কে 7। 7 7 8 56 হয়। হ্যাঁ 56 নিতে পারি। ওই যে একটু আগে আমরা মডুলার অ্যারিথমেটিকে কি বললাম, আমি যা খুশি তাই বসাইতে পারি না। 7 7 49, আমার ইচ্ছা হইলাম বসাইলাম। চাইলে তুমি আরো ছোট সংখ্যা বসাতে পারো, 6 7 42। মানে আমি এই পুরো কাজটা এই জায়গায় যে শেষ হবে। এখানে যদি 7 8 56 হইতো, তাহলে 60 থেকে 56 বিয়োগ করলে কি 4 ভাগশেষ আসতো না। এই যে বাকি কাজটা আমি এখানে সারছি, দেখো এখানে এসে 4 হয়েছে। মানে এটাকে চাইলে ভেঙে 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 আস্তে ধীরেও তুমি করতে পারো, লাইক তুমি চাইলে 7 থেকে 7, 7 2 14 এরকম বারবার খালি 7 বিয়োগ করতে থাকতে পারো। 60-এর মধ্যে আছে কি 56, আর একটা 4 আছে। 56 মানে কি 8টা 7 আছে, তাহলে 7 যোগ 7 যোগ 7 যোগ 7 যোগ 7 যোগ 7 যোগ 7 যোগ। ওকে, সো এই যে 56 যোগ 4, এটার মানেই তো 60, রাইট? 56 + 4, সো 56 মানে কি 8টা 7, 8টা 7 আর একটা 4। তো তুমি বারবার যদি এখানে একবার একবার করে 7 বিয়োগ করতে থাকো, একদম লাস্টে যে 8বার যদি 7 বিয়োগ করতে পারো তখনই লাস্টে হচ্ছে 4 আসবে। এর আগে হচ্ছে 4-এর সাথে 7 যোগ করলে 11, এখানে 4 আসবে, 11 আসবে, 11-এর সাথে 7 যোগ করলে 18 ভাগশেষ আসতে পারে, 18-এর সাথে 7 যোগ করলে 25 ভাগশেষ আসতে পারে, র্যান্ডম কিছু একটা আসতেই পারে। তো এখন আমরা যেটা শিখলাম আর কি আমাদের ক্লাসের শুরুতে, সেই অনুযায়ী আমাদের দাঁড়াচ্ছে 60-কে হচ্ছে 7 দিয়ে ভাগ করলে 11 আসে। আবার যদি আমি 11-কে 7 দিয়ে ভাগ করি তাহলে নাকি 4 ভাগশেষ আসে। এখন দেখো তো আমাদের সূত্র বলতেছে 60-কে নাকি 7 দিয়ে ভাগ করলে, 60-কে 7 দিয়ে ডিভাইড করলে 4 রিমাইন্ডার আসে, যেটা কি রিয়েল না একদম, তোমরাই যেটা জানো সেই মুখস্থ ওই অনুযায়ী। আবার 11-কেও 7 দিয়ে ভাগ করলে 4, মানে দেখো তিনটা লাইনই কিন্তু কানেক্টেড, এন্ড নিজেরাও বুঝতেছো যে হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে, সো একেও সি মানে এন দিয়ে ভাগ করলে সি ভাগশেষ আসলে, যেটা আমি রিয়েল লাইফ দিয়ে প্রুফ করলাম। এখন কথা হইলো এইটা যদি কেউ বলে যে ম্যাথামেটিক্যালি প্রুফ করতে, তখন কি করবে? তখন হইলো ঝামেলা। তখন আসলে ঝামেলা না। এখানে একটা লাইন আছে, এই লাইনটা আমি একটু লেখা শিখাই, তাইলে হয়তো বুঝতে পারবা যে এখানে আসলে কি করতে হবে। আচ্ছা দেখো, এই যে যখন তোমার কাছে একটা মডুলার অ্যারিথমেটিক্যাল লাইন থাকে, যে 60 এইটাকে 7 দিয়ে ভাগ করলে 11 ভাগশেষ থাকে, তাহলে তোমার মাথায় কি এমন একটা জিনিস ঘুরে না যে 60 সংখ্যাটাকে এই 7 দিয়ে গুণ করে এমন কিছু একটা লেখা পসিবল যার সাথে 11 পার্টটা আলাদা থাকবে? দেখো তো, এই লাইন আর এই ছবি দেখে কি আসলে বোঝা যায় না যে সেই সংখ্যাটাই হচ্ছে 7? এই যে এই সংখ্যাটা, মানে আলটিমেটলি কিন্তু সবকিছু ওই একটা সূত্র থেকেই, যে এইটা ভাজ্য ইজিক্যালস টু ভাজক গুণ ভাগফল প্লাস ভাগশেষ। সেখানে ভাজকের ভ্যালু বিভিন্ন হতে পারে, সেই অনুযায়ী ভাগশেষের ভ্যালু বিভিন্ন হবে। একটা সিরিজ মেনটেন করবে, যে সিরিজের মধ্যে আমার ভাজকের সিরিজটা হবে একদম সুন্দর, একদম 0 1 2 3 4 সবগুলো সংখ্যা, ধনাত্মক সকল পূর্ণ সংখ্যাও আসবে,
ঋণাত্মক সকল পূর্ণ সংখ্যাও আসবে, মাঝে জিরো আসবে, একদম মাইনাস ইনফিনিটি পর্যন্ত সব আসবে, প্লাস ইনফিনিটি পর্যন্ত সব আসবে। আর এই সিরিজটায় এই ফার্স্টে যে কোনো একটা নাম্বার ডিটেক্ট করতে হবে যে কত আসতেছে। জাস্ট মনে করে এখানে ওয়ান বসাইলে দেখলে এখানে এইট আসতেছে, এইটের সাথে এদিকে হইলো পাঁচ যোগ করে উপরের দিকে বাড়তে থাকবে, নিচের দিকে হইলো পাঁচ বিয়োগ করে হইলো পাঁচ কমতে থাকবে, ব্যাস সিরিজ রেডি হয়ে গেল। এখন দেখো, এটা যেটা বলতেছিলাম যে এরকম, তার মানে তোমার কাছে কোনো একটা মডুলার এরিথমেটিক্যাল লাইন থাকা মানে তুমি এরকম কিছু একটা লিখতে পারতেছো, রাইট? বুঝাইতে পারছি? তোমাকে যদি বলা থাকে, এটা একটা মনে করো সাব নোটের মতো নাও, যে তোমাকে যদি বলা থাকে এইচ কনগ্রুয়েন্স টু বি মোড এন, এটার মানেই হইলো এ হচ্ছে এখানে আমরা ধরতেছি সবচেয়ে বড় সংখ্যাটা, তার মানে এ ইজ ইকালস টু এক্স এন প্লাস বি আকারে লেখা যায়। একটা এক্সাম্পল দিয়ে দেখাই তাহলে বুঝবা। মনে করো আমরা দেখাইছিলাম যে 13 কে 5 দিয়ে ভাগ করলে 3 ভাগশেষ থাকে, তাহলে এই 13 সংখ্যাটাকে আমরা 5 × 2, তাহলে 2 × 5ও লিখতে পারো, যেটা তোমার ইচ্ছা। এখানে একটা র্যান্ডম সংখ্যা ইন্টু 5 + 3 আকারে লেখা যায়, এবং এখানে এই সংখ্যাটার একটা অবশ্যই সলিউশন থাকবে। এইটার মানেই হলো এইটা, যেমন এখানে সলিউশনটা হচ্ছে 2। ঠিক আছে, এই সলিউশনটা হচ্ছে 2। তার মানে এই লাইনটার অবশ্যই এরকম একটা সলিউশন বা ইকুয়েশন ফরম্যাট আছে, এই লাইনটার এরকম অবশ্যই একটা ইকুয়েশন ফরম্যাট আছে। তার মানে এই এক্সটা অবশ্যই কোথাও না কোথাও এক্সিস্ট করে। একটা এক্স তুমি অবশ্যই খুঁজে পাবা, র্যান্ডমলি বসায় দেখো। লাইক হচ্ছে গিয়ে, কিন্তু যদি ভাগ না যাইতো, যেমন আমি তোমাকে বলছি যে 13 কে 5 দিয়ে ভাগ করলে 0 থেকে 4-এর মধ্যে অনলি 3 আসা পসিবল, এই লাইনটা কিন্তু ভুল। যে 13 কে 5 দিয়ে ভাগ করলে 2 ভাগশেষ আসা পসিবল, তার মানে এই লাইনটা যদি ভুল হয়, তুমি 13 = 5x + 2, এই যে দেখো মডুলার এরিথমেটিকের বেসিক অঙ্ক অলরেডি শুরু হয়ে গেছে। 13 = 5x + 2 যদি লিখে তোমাকে কোশ্চেন করা হয় যে এক্স এর কতগুলো ভ্যালু বের করা পসিবল, যেখানে এক্স হচ্ছে পজিটিভ সংখ্যা, চোখ বন্ধ করে তুমি বলতে পারবা যে এটার অ্যান্সার হচ্ছে নাল সেট, অর্থাৎ এটার মধ্যে কিচ্ছু নাই, এটার কোনো সলিউশন নাই, এই এক্স এর কোনো সলিউশন নাই। এটা তুমি ডাইরেক্ট বলতে পারবা। কিন্তু যদি তোমাকে বলা হইতো যে 13 = 5x + 3, তখন কিন্তু তুমি বলতে পারতা যে এক্স এর ভ্যালু হচ্ছে 2, একটা সলিউশন আছে। বুঝতে পারতেছে জিনিসগুলো? ইজি লাগতেছে? অর্থাৎ ওই ভাগশেষের সেটটার মধ্যে থাকতে হবে, না হলে কাজ করবে না। আমরা জানি যে 13 কে 5 দিয়ে ভাগ করলে যে সেটটা দেখাইছিলাম ওর মধ্যে একটা সলিউশনের মধ্যে 3 ছিল, ভাগশেষ হিসেবে 3 ছিল, যার কারণে এই সলিউশনটা তুমি পাচ্ছ। 0 থেকে 4-এর মধ্যে অনলি 3 থাকলেই কাজ করবে, তাহলে আমার 2 থাকলে কি কাজ করবে? 2 থাকলে কাজ করবে না, তার মানে এইটাও যেমন কাজ করবে না, ঠিক তেমনি এই ইকুয়েশনটা বানানোর পর তুমি দেখবা এই ইকুয়েশনটার কোনো সলিউশন খুঁজে পাওয়া যাচ্ছে না। এটার এক্স এর ভ্যালু কত আসে? 13 থেকে 2 বিয়োগ করে দিলে 11, এক্স এর ভ্যালু আসে 11/5। 11/5 তো কোনো পূর্ণ সংখ্যা না, ইন্টিজার না। তার মানে এটার কিন্তু কোনো সলিউশন খুঁজে পাওয়া যাচ্ছে না, যার কারণে এটা বলা হয়েছে এইরকম একটা জিনিস দিয়ে, যেটার মানে হচ্ছে এটার কোনো সলিউশন নাই। এটাকে বলা হয় নাল সেট। নাল মানে হচ্ছে খালি, ফাঁকা, গ্যাপ, কিচ্ছু নেই। এমন একটা সেট যার মধ্যে কিছু নাই, সেটাকে নাল সেট বলা হয়, বা ফাঁকা সেট, বাংলায় ফাঁকা সেট বলা হয়। তো এক্স এর সলিউশনের যদি সেট চাওয়া হয়, এটার মানে হচ্ছে ফাঁকা সেট। সলিউশন যদি চাওয়া হয়, সলিউশন হইলো নাই, এক্স এর কোনো সলিউশন নাই, এক্স এর সলিউশন নাই। ঠিক আছে, এই জিনিসগুলো বুঝছো তো? যে তার মানে এইটা যদি লেখা পসিবল হয় যে একটা সংখ্যা এ কে এন দিয়ে ভাগ করলে বি ভাগশেষ আসতেছে, তার মানে ওই লেখাটাকে এইভাবেও লেখা পসিবল যে এরকম একটা সংখ্যা এক্স অবশ্যই আমি খুঁজে পাবো। সে এক্স এর ভ্যালুটা কত হবে, আমি যদি এটা বিয়োগ করে দেই যে a - b হচ্ছে এক্স এন, সুতরাং এক্স এর ভ্যালুটা হবে হচ্ছে a - b/n, a - b এক পাশে, এন দিয়ে ভাগ করে দিলে আমি পেয়ে যাবো যে এই সংখ্যাটা খুঁজে পাওয়া অবশ্যই সম্ভব। যেমন এই ডান পাশের ম্যাথের ক্ষেত্রে 13 - 3 / 5 ছিল, তাহলে 10/5, যেটা ছিল 2, যেটা আমি দেখো এখানে বসাই দিচ্ছি। বুঝছো তাহলে যে a/b, এই এই লাইনটা থেকে এই লাইনটা যদি অবশ্যই সত্যি হয়ে থাকে, তাহলে এই লাইনটাও অবশ্যই তুমি লিখতে পারবা যে একটা এক্স এক্সিস্ট করে। এখন আমরা এই চালাকিটা এখানে ইউজ করার ট্রাই করবো, যে আমাদের কাছে দুইটা ইনফরমেশন দেওয়া আছে। একটা হচ্ছে এ কে এন দিয়ে ভাগ করলে বি ভাগশেষ থাকে, তাহলে আমি লিখতে পারি a = xn + b। আবার দেখো আমাদের কাছে কি দেওয়া ছিল যে বি কে এন দিয়ে ভাগ করলে নাকি সি ভাগশেষ থাকে। তাহলে দেখো তো, এই যে বি যখন আমি লিখবই, এইখান থেকে কি আমি বি এর হেল্পটা নিতে পারি না, যে বি ইজ ইকালস টু হচ্ছে a - xn লিখতেই পারি।
তাহলে আমি এখানে লিখতে পারি যে বি ইজ ইকালস টু, এবার আমি লিখবো ওয়াই এন প্লাস সি, কারণ এই জায়গার যে নতুন সংখ্যাটা আর এই জায়গার যে নতুন সংখ্যাটা সেটা তো সেম হবে না, নতুন কিছু হবে। তো আমি সেই জন্য এটার নাম দিলাম ওয়াই। আর এই যে বিটা, এই বিটা আর এই বিটা তো সেম, তাই আমি এখন বি এর ভ্যালুটা বসাই দিব। এ মাইনাস এক্স এন ইজ ইকালস টু ওয়াই এন প্লাস সি। ঠিক আছে, অ্যালজেব্রা, বেসিক অ্যালজেব্রার ম্যাথ চলতেছে। এই জায়গায় আসবে এ ইজ ইকালস টু, এক্স এনটাকে ওই পাশে পাঠাই দিই, এক্স এন প্লাস ওয়াই এন প্লাস সি। এখন দেখো তো এই লাইনটা কি আমাদের কাইন্ড অফ এরকম কোন একটা ইনফরমেশন দিচ্ছে না যে এক্স প্লাস ওয়াইটা ব্র্যাকেটের মধ্যে থাকবে ইনটু এন প্লাস সি। এবার দেখো তো রিভার্স ব্যাক করা যায় কিনা, যে আমরা এইচ কনগ্রুয়েন্স টু বি মড এন, এই লাইনটা থেকে জাস্ট এই লাইনটা নোটিস করো, ছিল এইখানে এ, এইখানে এ, এইখানে বি, এইখানে বি, এইখানে এন, এইখানে এন, এখানে একটা এক্স। এই উপরের লাইনটা থেকে নিচের লাইনটা যদি বানানো পসিবল হয়, সেম ভাবে এই লাইনটা থেকেও কি এইটা বানানো পসিবল না, উল্টাটা, রিভার্স। আমরা ঠিক সেম কাজটা এখানে করব। দেখো তো এখান থেকে এটা যদি আমি লিখি এ ইজ কনগ্রুয়েন্স টু সি মোডেন, একই কথা হইলো না? এখানে সেই আননোন ভ্যালুটা হচ্ছে এক্স ওয়াই, এর জায়গায় এ গেছে, সি এর জায়গায় সি গেছে, এন এর জায়গায় এন বসছে, এই এক্স প্লাস ওয়াইটা হচ্ছে আমার সেই আননোন ভ্যালু। সূত্রটা বুঝতেছো? মানে একটু কনফিউশন লাগতেছে, অসুবিধা নেই, আস্তে ধীরে বুঝবা। কোনো বা আরেকটা রিয়েল লাইফ ম্যাথ দিয়ে দেখাই দিই, তাহলে একটু আইডিয়া করতে পারবা যে আসলে কোন জায়গা থেকে আসতেছে। মনে করো আমরা এই যে যে প্রথমে যে ম্যাথটা করছি, যে 60 কে 7 দিয়ে ডিভাইড করলে আমরা দেখাইছিলাম 11 রিমাইন্ডার আসতেছে, তাহলে এইটাকেই আমরা লিখতে পারি কি 60 ইজ ইকালস টু 7 ইন্টু 7 প্লাস 11, এই লাইনটা আর এই লাইনটা হইলো সেম সেম। সেখান থেকে আমি দেখাইছি কি যে বি এর ভ্যালুটাকে আগে আলাদা করে নিছি, বি এর ভ্যালু কোনটা ছিল, বি এর ভ্যালু ছিল 11, তাহলে 11 সমান লেখা যায় 60 - 7 ইন্টু 7। ঠিক আছে, দেন আবার চলে গেলাম এই জায়গায়। এই জায়গায় কি ছিল, যে একটা হলুদ কালি দিয়ে দেখাই, 11 কে নাকি 7 দিয়ে ভাগ করলে 4 ভাগ শেষ থাকে। তাহলে আমি এটার জন্য নতুন একটা লাইন লিখতে পারি, 11 = 7 ইন্টু, দাঁড়াও, 7 × 1 + 4। আর আগের লাইনে যে 11টা লিখছি, সেই 11-এর ভ্যালুটা আমি জানি 60 - 7 × 7 হবে, তাই এই 11টার ভ্যালু আমি 60 - 7 × 7 বসাই দিলাম। এখন চলে আসলো এরকম কিছু একটা। আর এটা থেকেই লেখা যায় 60 = 7 × 7 + 7 × 1। দাঁড়াও এটা একটু ছোট করে দিই, এটা এখন না বুঝলে কোনো অসুবিধা নাই, আরেকবার একটু দেখো, আস্তে ধীরে ইজি লাগবে, কোনো কঠিন কিছু লাগবে না। আর এমনও না যে এটা ফোর্স করে তোমার মুখস্থ করা লাগবে, এগুলো আস্তে ধীরেই বুঝতে হবে, না হলে মুখস্থ করলে কিছু মাথায় থাকবে না, এমনিও থাকবে না, অন্যও থাকবে না। আচ্ছা, তো আমি এখন এই 60টা বাম পাশেই থাকবে, ডান পাশে -7 × 7টা পাঠাই দিব, তাহলে পাঠাই দিলে যাবে +7 × 7। ঠিক আছে, আর অলরেডি তো একটা 7 × 1 আছেই, প্লাস একটা 4 আছেই। তাহলে দেখো তো এটাকে লেখা যায় না 60 = এরকম কিছু একটা, 7 + 1 7 × 8 = 56 যোগ 4। তো এই লাইন থেকে কি এখন বলা যায় না এই যে সেই ভাজ্য ভাজকের যে সূত্র, সেটা অনুযায়ী 60 হচ্ছে কি আমার ভাজ্য, 7 অলরেডি আমার ভাজক, 7 + 1টা হচ্ছে নতুন ভাগফল, 4 হচ্ছে আমার ভাগশেষ। তাইলে 60-কে হচ্ছে গিয়ে এই লাইন থেকে এখন বলা যায় 60-কে যদি আমি 7 দিয়ে ভাগ করি, দাঁড়াও 1 সেকেন্ড, তাহলে আমার 4 রিমাইন্ডার আসবে। ঠিক আছে, আমি আমার মতো আর কি বোঝানোর ট্রাই করলাম, তোমরা আরেকবার একটু ভিডিওটা দেখো, তাহলে হয়তো আরেকটু ইজি লাগলেও লাগতে পারে। আর না হলে হাল ছেড়ে দিবা, অসুবিধা নেই, আবার ইনশাল্লাহ নতুন কোনো একভাবে শুরু করবা। ঠিক আছে, এটা রিয়েল লাইফ প্রুফটাও দেখাই দিলাম, যে রিয়েল লাইফে আমরা যেভাবে ইউজ করি। তাহলে আমার এটা ছিল, এটা দেওয়া ছিল, এটা দেওয়া ছিল, সেটা থেকে আমরা এটা প্রুফ করে ফেললাম। এটাই হলো থিওরেমটা। ঠিক আছে, বুঝছো, 3টা থিওরেম শিখলাম আমরা, গুরুত্বপূর্ণ।
প্রত্যেকটাই গুরুত্বপূর্ণ। আমাকে যে ম্যাথটা দিছিল ওইগুলো ওইটা বুঝতে হইলে কিন্তু এই প্রত্যেকটা থিওরি খুব ভালোভাবে বুঝতে হবে। সো সময় লাগবে আমি জানি। আবার একই সাথে এটা রিজিওনালের জন্য গুরুত্বপূর্ণ টপিক, আস্তে ধীরে শিখো, কোনো অসুবিধা নাই, লাগলে 2-3টা ক্লাস। আচ্ছা, এবং প্রুফ গুলো খুবই গুরুত্বপূর্ণ। প্রুফ গুলো দেখবা যে ইন ফিউচার যখন মডুলার অ্যারিথমেটিকের অনেক কঠিন কঠিন ম্যাথ করবা তখন এগুলো বেসিক না বুঝলে দেখবা যে প্রবলেম সলভ করতে পারতেছ না। তো যত বেশি ভালোভাবে বুঝে বুঝে করা যায়, একদম রিয়েল লাইফের ম্যাথের সাথে মিলাই করার ট্রাই করবা। লাইক যেখানে তোমার কোনো কিছু দেওয়া আছে সেটা রিয়েল লাইফের কিছু একটা ধরবা, দেখবা যে বাকি যেটা আমার প্রুফ করতে হবে ওটা রিয়েল লাইফের সাথে মিলে কিনা। তো ওই রিয়েল লাইফের ম্যাথ গুলো যেভাবে ঘুরতেছে, লাইক এই যেখানে আমি দেখাইলাম, রিয়েল লাইফের ম্যাথ গুলো এইভাবে এইভাবে ঘুরতেছে। জাস্ট এবার আমি রিয়েল লাইফের সাথে আমার একদম মেইন প্রুফে পার্থক্য হচ্ছে 60-র জায়গায় এ ছিল, 11-এর জায়গায় বি আসবে, 4-এর জায়গায় সি আসবে। আর এখানে যে নতুন এক্সট্রা সংখ্যাটা ধরতেছো সেই সংখ্যাটাই হচ্ছে আমার এই প্রথমটার জন্য এক্স। প্রথমটার জন্য এক্স এর ভ্যালু ছিল 7, পরেরটায় ওয়াই এর ভ্যালু ছিল 1। এই জায়গায় এক্স প্লাস ওয়াই আসছিল, এক্স প্লাস ওয়াই আসছে এখানে 7 আর 1 8। দেখছো সব একদম রিয়েল লাইফের সাথে সবকিছু মিলে যাচ্ছে জিনিসটা। তো এটাই হলো ম্যাজিক্যাল ইস্যু। ওকে, তাহলে আমরা দেখি আরেকটা সূত্র বুঝতে পারি কিনা। আরেকটা সূত্র বোঝার ট্রাই করি, দেখি বোঝার মতো রেঞ্জ আছে কিনা। পরেরটা কি? পরেরটা হচ্ছে দেখাচ্ছে, চাইতেছে যে যোগ করা যায়। ওকে, যোগ কি দেখাবো? ও যোগ তো, এটা তো সিম্পল জাস্ট। আচ্ছা, এক সেকেন্ড আর আমার একটা কল আসছে। হ্যাঁ, হ্যাঁ, আসসালামু আলাইকুম চাচি, ভালো আছো? ওকে, ঠিকঠাক ক্লিয়ার শোনা যাচ্ছে ভয়েস? আচ্ছা, এখন আমরা দেখবো কোনটা এ প্লাস বি সমান যদি সি হয়, দুটো সংখ্যার যোগফল যদি সি হয়, তাহলে সি কে ভাগ করলে যা আসবে ওই দুইটা। এটা আসলে আর দেখানো কি না দেখানো কি, দেখি দেখাই। মুখস্থ করে ফেলতে পারো কাইন্ড অফ। বলছে কি যে আমার দেওয়া আছে এ প্লাস বি সমান হচ্ছে সি। তো ওরা বলতেছে যে এ সংখ্যাটাকে যদি তুমি এন দিয়ে ভাগ করো, তাহলে যে ভাগশেষটা পাবা সেটাকে ওরা লিখছে এইভাবে, এ মড এন প্লাস বি সংখ্যাটাকে যদি তুমি কোনো একটা সংখ্যা এন দিয়ে ভাগ করে একটা ভাগশেষ পাও, সেটা যদি লেখো, এই দুটোর যোগফল তুমি যেটা পাবা সেটা হবে হচ্ছে গিয়ে তোমার ওই সি সংখ্যাটাকে এন দিয়ে ভাগ করলে যে ভাগশেষ পাওয়া যাবে সেইটা। ঠিক আছে, বাট এটার মধ্যে একটা ঝামেলা আছে। ঝামেলাটা কিরকম, আমরা একটা দাঁড়াও রিয়েল লাইফের ম্যাথের সাথে রিলেট করার ট্রাই করি, তাহলেই বুঝবা জিনিসটা। আহ মনে করো 111, এটাকে 4 দিয়ে ভাগ করব, আর মনে করো 111 লাগবে না, 11 আর 10, 11 আর 10 যোগ করলে কত হয়? 21, তাই না? আচ্ছা, 11কে 4 দিয়ে ভাগ করলে কত হয় বলো তো? আমরা হচ্ছে এই মোড এন এর ভ্যালু নিব হচ্ছে 4, বড় হাতের এন এর ভ্যালু 4। আর এটা হচ্ছে আমার এ প্লাস বি প্লাস সি।
তো আমি প্রত্যেকটা সংখ্যাকে এখন 4 দিয়ে ভাগ করব। একে 4 দিয়ে ভাগ করলে আমার ভাগশেষ আসে হচ্ছে 3। 10কে 4 দিয়ে ভাগ করলে আমার ভাগশেষ আসে হচ্ছে 2। কিন্তু 21কে 4 দিয়ে ভাগ করলে আমার ভাগশেষ আসে 1। ঝামেলাটা এই জায়গাতেই। তো এটা কি কেউ ডিটেক্ট করতে পারবে এখানে আসলে ঝামেলাটা কি? প্রবলেমটা বুঝছো? এ প্লাস বি সমান যদি সি হয়, তাহলে এ কে 4 দিয়ে ভাগ করলে যে ভাগশেষ আসছে সেটা লিখলা, বি কেও 4 দিয়ে ভাগ করলে যে ভাগশেষ আসছে সেটা লিখলা। তো সেইটা নাকি সি কেও 4 দিয়ে ভাগ করলে যে ভাগশেষ আসবে সেটা সমান হবে। এখন তোমাদের প্রুফ করতে হবে মডুলার অ্যারিথমেটিকের ভাষায় যে 5ও যে জিনিস, 1ও সেম জিনিস। তো এখানে আসলে এটা সমান দেওয়া উচিত না, এরকম একটা কিছু দিলে বেটার হতো। আচ্ছা আসো দেখাই। আমরা জানি কি কোন একটা সংখ্যাকে 4 দিয়ে ভাগ করলে 0, সরি, 0, 1, 2, 3 এই 4টা নাম্বার বাদে অন্য কোনো নাম্বার আসা পসিবল না, তাই না? তাই কি না? তো ডান পাশে যে 21 আছে, এই 21 আমাকে কি বলতেছে যে ভাগশেষ আসবে হচ্ছে 1। তাহলে এই যে এই লাইনটা, তাই আমি যদি এইটাকে আরো এক্সপ্যান্ড করি, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, আবার আগে যদি যাই -1, -2, -3, -4, -5, -6, -7, -8, এইবার এই কলামটা নোটিস করে আমি বলছি কি যে একটা সংখ্যাকে 4 দিয়ে ভাগ করলে এই সেটের যে কোনো ভাগশেষ আসতে পারে, তাই না? এই সেটের যে কোনো ভাগশেষ আসতে পারে। সেই সেটের মধ্যে দেখো তো 1ও আছে 5ও আছে, তাই না? তাহলে এক ভাগশেষ আসাও যা, 5 ভাগশেষ আসাও তা। ম্যাজিকটা হচ্ছে এই জায়গায়। এক ভাগশেষ আসাও যা, 5 ভাগশেষ আসাও তা। দ্যাটস ওয়াই এই 5 আর এই 1 হচ্ছে এখানে সেম। বাট এটা সমান দেওয়া উচিত না, এটা একটা মাঝে মডুলার সাইন দেওয়া উচিত। মানে কোন একটা সংখ্যাকে 4 দিয়ে ভাগ করলে যদি এক ভাগশেষ আসে, এইটা বলার মানে যেই কথা, এক্স্যাক্টলি সেম সংখ্যাটাকে তুমি 4 দিয়ে ভাগ করে যেভাবেই হোক 5 ভাগশেষ আনতে পারবা। এই দুইটা ইকুইভ্যালেন্ট জিনিস বা সেম সেম জিনিস। ঠিক আছে? ওইটাই আর কি বুঝাইতে চাইছে যে যদি দুইটা সংখ্যার যোগফল অন্য একটা সংখ্যা হয়, তাহলে মডুলার সাইনটা মনে হয় এখানে হবে। এবার আমি একটু ছবিটা দেখি, তো আমি মনে হয় কোশ্চেনটাই ভুল পড়ছি কিনা। হ্যাঁ, এই যে দেখছো এইখানে হলো মডুলার সাইনটা আছে, এই জন্যই মিলতেছিল না। এইখানে মডুলার সাইনটা আছে, এইটা ছিল 3, এইটা ছিল 2, এইটা ছিল 1। এই 3 আর 2 যোগ করলে হয় 5, যে 5কে আবার 4 দিয়ে ভাগ করলে হয় 1। এইবার 1 আর 1 মিলছে। তো এক আর সহজেই কথা বা সোজা বাংলা হচ্ছে এখানে 5 ছিল, এখানে 1 ছিল, এখানে একটা মোড এন বা মোড 4 ধরে নাও। তো 5কে 4 দিয়ে ভাগ করলে এক ভাগশেষ আসে কিনা, হ্যাঁ আসা পসিবল। ওইটাই বুঝাইছে। ঠিক আছে, তো এটা হলো একটা ম্যাথামেটিক্যাল প্রুফ দেখাইলাম। এখন এটার আহ ইয়া প্রুফ দেখাইতে গেলেও ওই প্রত্যেকটা প্রুফের আন্ডারই আসলে তোমাদের এই লাইনটা ভালোভাবে বুঝতে হবে। তোমরা আমাকে জাস্ট দুইজন মিলে একটা কথা বলো, সেটা হচ্ছে তোমরা এই লাইনটা ভালোভাবে বুঝছো কিনা। এটা না বুঝলে আমি সামনে আগাইতে পারবো না। এই এই থিওরির এই লাইনটা ভালোভাবে বুঝছো কিনা, যে এটাকে যে এতভাবে লেখা পসিবল। কেউ রিপ্লাই দিও হুম। যে এই থিওরি বুঝতে অসুবিধা নাই, বা এইটাকে যে ম্যাথের আকারে লেখা যায় সেটা বুঝতে অসুবিধা নাই, যেটা আমি এখানে লিখছি। হয়ে গেল এখানে যে যদি এ সংখ্যাটাকে এন দিয়ে ভাগ করলে বি ভাগশেষ পাওয়া যায়, তাহলে এই লেখাটাকেই আমি এ কে এখানে লিখবো, এন কে এখানে লিখবো, এন এর সাথে কিছু একটা গুণ হবে, বি ভাগশেষ পাওয়া যাবে। সো এটাকে আরো একভাবে লেখা যায়, সেটা হচ্ছে এইটা, যে এ সংখ্যাটাকে বড় হাতের এন দিয়ে ভাগ করা হচ্ছে, এখানে একটা এক্স আসতেছে, এখানে একটা এক্স এন আসতেছে। ও আচ্ছা, এটাই তো তোমাদের দেখাইলাম, এ থেকে এক্স এনটা বিয়োগ হবে, যেটার ভ্যালু হবে বি। দেখো তো এই লাইনটাই কি সেই লাইনটা না? এখন আমি এক্স এনটাকে ওই পাশে পাঠাই দিই, প্লাস বি। এইটাই কি সেম লাইনটা না, যেটাকে লেখা যায়? এই আইডিয়াটা আমরা আনছি কোথা থেকে? এখান থেকেই তো আনছি, এই কনসেপ্ট থেকেই তো এনেছি। এই কারণেই তো এই লাইনটা ট্রু। তো এই লাইনটা কিভাবে আসছে এইটা যদি ভালোভাবে বুঝতে পারো তাহলেই হয়েছে। তোমাকে এই লাইন থেকে হঠাৎ করে এই লাইনে কনভার্ট হইতে হবে, তোমাকে এই লাইন থেকে হঠাৎ করে এই লাইনে কনভার্ট হইতে হবে। আচ্ছা, আমি আরেকটু বেসিক কিছু জিনিস দেখানোর ট্রাই করি যেগুলো কাজে লাগবে। লাইক হচ্ছে
হ্যাঁ, একটা ভালো কথা মনে পড়ছে। এটা ডিভিজিবিলিটি তো তোমাদের পড়াইছি। লাইক হচ্ছে 15, সরি, 15, ঠিক আছে। 15কে 5 দিয়ে ভাগ করলে কত আসে? 3 × 5 = 15, জিরো ভাগশেষ আসে, তাই না? জিরো রিমাইন্ডার আসে। তো এটাও তোমরা জানো যে এখন যদি আমি জিনিসটা উল্টাই দিই তাহলে ওটা কাজ করবে। 3কে যদি উল্টাই দিই তাহলে অন্য পাশে 5 চলে যাবে, এই পাশে 3 চলে আসবে, সেটাও 15 হয়ে জিরো হবে। তো আমি আসলে বলতে চাচ্ছি, জিনিসটা একটু নোটিস করো তো, এরকম না 15কে যদি তুমি এ মনে করো, মনে করো জিনিসটা এরকম, এখানে এ আছে, এখানে এন আছে। সো এক্সএন, এক্সএন, a - xn, যেখানে a - xn এর ভ্যালু জিরো আসতেছে, তার মানে কি এ সমান xn। এই সূত্র তোমরা অনেক পড়ছো, এর ভ্যালু যদি 15 হয়, এন এর ভ্যালু যদি 5 হয়, তাহলে এক্স এর ভ্যালু 3 হবে। তো এইটা যেমন সত্যি কথা, ঠিক তেমনি তুমি কিন্তু এখন জিনিসটাকে উল্টাই দিতে পারো এইভাবে, যে এন এর ভ্যালু যদি 3 হয় তাহলে এক্স এর ভ্যালু হবে 5। ঠিক আছে, তো জিনিসটা কাজে লাগতেছে কোন জায়গায়? কাজে লাগতেছে হলো এই জায়গায়, যে তুমি যখন লিখতেছো এ সমান xn, তার মানে তুমি মনে করো এই এটা হচ্ছে বড় সংখ্যা 15, তাহলে এই বড় সংখ্যাটাকে একটা ছোট সংখ্যা এন দিয়ে ভাগ করলে যেমন জিরো আসতেছে, ঠিক তেমনি ভাবে ওই বড় সংখ্যাটাকে একটা ছোট সংখ্যা, এবার বড় হাতের এনে বদলে আমি নিয়ে নিলাম ছোট হাতের এক্সট্রা, সেটা নিয়ে ভাগ করলেও জিরো আসবে। এটাই হলো বুঝাইতে চাইতেছি, যে 15কে 5 দিয়ে ভাগ করলে যেমন জিরো আসবে, 15কে 3 দিয়ে ভাগ করলেও কিন্তু জিরো ভাগশেষ আসবে। এইটাই হলো বুঝাইতে চাইছি, ফার্স্টে হচ্ছে এইটা বুঝাইতে চাচ্ছি। ঠিক আছে, এইবার মনে করো এটার সাথে একটা রিমাইন্ডার অ্যাড হয়ে গেল। এইটুকু যা বুঝাইছি, বুঝছো? কোনো অসুবিধা আছে? ওই যে দেখছো, এটা ভুল ডিটেক্ট করে ফেলছে, এটা জিরো না, এটা 3। ওই জন্য ভুল ডিটেক্ট করলো না কেন আমার বুঝছে না। ক্লিয়ার? হ্যাঁ ভাইয়া। ওকে, এখন মনে করো আমি সেম জিনিসটাই পড়াবো, জাস্ট এবার ভাগশেষ নিয়ে আসলাম, যে এ, সরি, এ সমান xn প্লাস বি। যেমন আমরা আগে নিছিলাম কত? 15, এবার আমি নিব 16। যে 16কে 5 দিয়ে ভাগ করলে 3 × 5 = 15, আমার ভাগশেষ থাকে 1। উল্টো ভাবে আমি যদি 3 দিয়ে এখন 16কে ভাগ করি, তাহলেও কিন্তু এই পাশে 5 চলে আসবে, তাহলে 3 × 5 = 15, ভাগশেষ একই থাকবে। তাহলে এই লাইন থেকে যেরকম আমি এইটা লিখতে পারতেছি, যে এ কে এন দিয়ে ভাগ করলে বি ভাগশেষ থাকবে, একইভাবে তুমি কিন্তু এইটাও লিখতে পারো, যে এ কে এক্স দিয়ে ভাগ করলেও বি ভাগশেষ থাকবে। এক্সাম্পল, যেমন হচ্ছে 16কে 5 দিয়ে ভাগ করলেও যেরকম এক ভাগশেষ থাকে, 16কে কিন্তু 3 দিয়ে ভাগ করলেও এক ভাগশেষ আনা পসিবল। বুঝতেছো জিনিসটা কি হচ্ছে এখানে? ক্লিয়ার? যে ভাজ্যকে ইজিক্যালস টু দিয়ে আমরা লিখি ভাজক গুণ ভাগফল প্লাস ভাগশেষ। তো এই ভাজক নিয়ে কোনো সময় কাজ করা যায়, ভাগফল নিয়ে কোনো সময় কাজ করা যায়, কোনো সময় 5 নিয়েও কাজ করা যায়, কোনো সময় 3 নিয়েও কাজ করা যায়। এই যে 5 3, 3 5, তুমি চাইলে তোমার ইচ্ছা মতো এটাকে সলভ করতে পারো। এখানে এন এর জায়গায় এক্স লিখতে পারো, এক্স এর জায়গায় এন লিখতে পারো, যদি এই সূত্র হয়ে থাকে। ঠিক আছে, অর্থাৎ একদম রিয়েল লাইফের সাথে প্রত্যেকটা মিলানো, যে তুমি রিয়েল লাইফের একটা ম্যাথ লিখবা, সেই ম্যাথ থেকে এই সূত্রটা লিখবা, এই সূত্র থেকে তুমি এই সূত্রতে ব্যাক করবা, তো ওইটা দেখে তোমার মনে হবে ওই সূত্রটা তো এইভাবেও লেখা পসিবল। কারণ এখানে এক্স আর এন গুণ আকারে আছে, কোনো সময় যদি আমি এইটাকে এন ধরি, এইটাকে এক্স ধরি, আমি চাইলে উল্টে এটাকে এন ইন্টু এক্স ও লিখতে পারি, তখন এইটা এই পাশেরটা, ওইটা ওই পাশেরটা, এরকম হতেই পারে, তাই না? কারণ গুণফল আকার আছে, বোঝার উপায় নেই, তার মানে দুইটাই রাইট, এভাবেও লেখা যায়। ঠিক আছে, কিন্তু বিটা ঠিক থাকবে, সো এখানে ভাগশেষটা চেঞ্জ হবে না। ওকে, এইবার আসো হচ্ছে আহ জিরোটা তো দেখাইলাম। ও, এবার আরো ইম্পর্টেন্ট জিনিস দেখাই, দাঁড়ো। আমরা এটা শিখছি না যে কোনো একটা সংখ্যাকে, মানে মনে করো ভাজ্য হচ্ছে জিরো, এই পাশে যাই থাকুক না কেন ভাগশেষ কি জিরো হবে না?
এটা কি বলতে পারবা? এটা ট্রাই করো তো। এখানে ভাগশেষ কত কত আনা পসিবল বলতে পারবা? ও হ্যাঁ, এই যে এটাই দেখাইতে চাচ্ছিলাম, দেখো। মনে করো তিন, তিনকে শূন্য দিয়ে ভাগ করলে কি কি ভাগশেষ আনা পসিবল? তিনকে এক দিয়ে, তিনকে দুই দিয়ে। তিনকে তিন দিয়ে, তিনকে চার দিয়ে, তিনকে পাঁচ দিয়ে, থ্রি কে মাইনাস ওয়ান দিয়ে, থ্রি কে মাইনাস টু দিয়ে, থ্রি কে মাইনাস থ্রি দিয়ে। ঠিক আছে, ভাগগুলো করো তো। তিন শূন্য শূন্য, শূন্য ভাগশেষ। তিন এককে তিন, শূন্য ভাগশেষ। তিন মাইনাস এককে মাইনাস তিন, বিয়োগ করলে জিরো। তিন শূন্য শূন্য এক, তিন শূন্য শূন্য দুই, তিন এককে তিন, চার থেকে তিন বিয়োগ করলে এক, তিন এককে তিন, পাঁচ থেকে তিন বিয়োগ করলে দুই। এখানে মাইনাস ওয়ান, মাইনাস তিন, বিয়োগ করলে এটা প্লাস হয়ে যাবে, বিয়োগ করলে সময়টা প্লাস হয়ে গেছিল। তিন থেকে দুই বিয়োগ করলে এক। এখানেও মাইনাস ওয়ান, মাইনাস ওয়ান দিয়ে গুণ করলে মাইনাস থ্রি, যোগ করে দিতে হবে কারণ এটা তিন থেকে এক বিয়োগ করলে দুই। কিছু নোটিস করতেছো কি হচ্ছে আসলে? যে তুমি যদি তোমার রিয়েল লাইফের বাচ্চাকালের যে ভাগটা করে থাকো, সেই ভাগটা আসলে করতে কি? এক্স্যাক্টলি ওই ভাগগুলোই কিন্তু করছি, খালি মাঝের সংখ্যাটা হচ্ছে ধনাত্মক থাকলেই তোমরা করছো। ছোটবেলায় কখনো এই জায়গায় নেগেটিভ নাম্বার নিয়ে কাজ করো না। এই যে এইবার হচ্ছে আমি এই জায়গায় নেগেটিভ নাম্বার ইউজ করছি, আর কিছু না। ঠিক আছে, করে একটা ডিজাইন করলাম, দেখাচ্ছি যে জিরো ওয়ান টু, জিরো ওয়ান টু, জিরো ওয়ান টু, এইভাবে রিমাইন্ডারটা হচ্ছে এক ঘর পর পর হয়ে চেঞ্জ হচ্ছে। যখনই টু আসতেছে তখনই চেঞ্জ হচ্ছে। তার মানে কোন একটা সংখ্যা থ্রি দিয়ে, কোন একটা সংখ্যাকে থ্রি দিয়ে ভাগ করলে তুমি জিরো ওয়ান আর টু, এই দুইটার মধ্যেই, এই তিনটা সেটের মধ্যেই তুমি তোমার রেজাল্টকে খুঁজে পাবা। আর তুমি বলতে পারো ভাই আপনি তো একটু আগে দেখাইলেন যে অন্য নাম্বার গুলো আসতে পারে। হ্যাঁ আসতে পারে। শূন্য যেখানে আসতে পারে সেখানে তিন আসতে পারে, ছয় আসতে পারে, নয় আসতে পারে, একই সাথে মাইনাস তিন আসতে পারে, মাইনাস সিক্স আসতে পারে। আর ওয়ান যেই জায়গায়, সেখানে ওয়ানের সাথে ফোর আসতে পারে, ফোরের সাথে চার আর তিন কত, সাত আসতে পারে। এক থেকে তিন বিয়োগ করলে মাইনাস দুই আসতে পারে, মাইনাস দুই থেকে তিন বিয়োগ করলে মাইনাস পাঁচ আসতে পারে। দুইয়ের সাথে হচ্ছে তিন যোগ করলে পাঁচ আসতে পারে, পাঁচের সাথে তিন যোগ করলে আট আসতে পারে। দুই থেকে তিন বিয়োগ করলে মাইনাস ওয়ান আসতে পারে, মাইনাস ওয়ান থেকে তিন বিয়োগ করলে মাইনাস ফোর আসতেই পারে। বাট যেই সংখ্যাকে তুমি আহ তিন দিয়ে ভাগ করলে জিরো ভাগশেষ পাচ্ছ, তাহলে কখনো এই দুই সেটের কোনো নাম্বার মিলাইতে পারবে না। অনলি এই সেটের মধ্যে থাকবে, জিরো আসতে পারে, মাইনাস থ্রি আসতে পারে, এরকম আর কি। ঠিক আছে, আর বারবার ভাগফল চেঞ্জ করে দেখাইলাম আর কি। এটা একটা আইডিয়া। আচ্ছা, আর কি আইডিয়া বাকি আছে? মাইনাসেরটা দেখাই দিই। ওকে, এবার আসো, এবার আমরা একটা মাইনাস নাম্বার আর কিছু হালকা পাতলা জিরো নিয়ে কাজ করবো। জিরো নিয়ে এখানে একটা দেখাতে চাইছিলাম না, কি জানো? আচ্ছা, ওটা অবশ্য ডিভিজিবিলিটি পার্ট। ডিভিজিবিলিটি, আচ্ছা ডিভিজিবিলিটি আসলে অসুবিধা নেই, ওগুলো তো বেসিক জিনিসই। আহ এইটা তো নিশ্চয়ই জানো যে কোনো সংখ্যাকে জিরো দিয়ে ভাগ করা যায় কিনা। জিরো দিয়ে ভাগ করলে এখানে নিশ্চিত জিরো আসবেই। জিরো দিয়ে কি ভাগ করা যায়? জিরো দিয়ে তো ভাগই করা যায় না, রাইট? বরং জিরোকে ভাগ করা যায়। জিরো দিয়ে কোনো সংখ্যাকে আমরা ভাগই করতে পারি না। জিরো, কোনো সংখ্যাকে জিরো দিয়ে কেন ভাগ করা যায় না এটা জানো তো? লাইক অনেক ডিফারেন্ট টাইপের অ্যান্সার আসে বা ইনফিনিটি আসে, এটা কেমনে আসে? লাইক দশকে যদি দশ দিয়ে ভাগ করি তাহলে আসে এক, দশকে যদি পাঁচ দিয়ে ভাগ করি তাহলে আসে দুই, দশকে যদি আড়াই দিয়ে ভাগ করি তাহলে আসে চার, যদি দশকে আরো ছোট করতে থাকি অর্থাৎ এখানে আট আনি তাহলে তোমার 1.25 এরকম কিছু একটা আসবে। তো এই পাশের সংখ্যাটা নোটিস করো, যে দশকে আমি যেই সংখ্যাটা দিয়ে ভাগ করতেছি সেই সংখ্যাটা কিন্তু আস্তে আস্তে ছোট হচ্ছে। দশ, পাঁচ, আড়াই, 1.25 এরকম করতে 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 সংখ্যাটা আস্তে আস্তে জিরোর দিকে যাচ্ছে। তো এক সময় এটা ইনফিনিটিতে যত চলতে থাকবে এটা আস্তে আস্তে জিরোর দিকে যাবে। মিন ওয়াইল ডান পাশের সংখ্যাটা নোটিস করো, এক থেকে দুই, দুই থেকে চার, চার থেকে আট, সংখ্যাটা আস্তে আস্তে বড়ই হচ্ছে, খালি বড় হচ্ছে তো বড়ই হচ্ছে। তার মানে এই অ্যান্সারটা আস্তে আস্তে প্লাস ইনফিনিটি, অনেক বড় একটা সংখ্যার দিকে যাবে। দ্যাটস ওয়াই বলা হয় যে কোন একটা সংখ্যাকে জিরো দিয়ে ভাগ করলে আসলে সেটা অনেক বড় একটা সংখ্যা আসে, যেটা ইনফিনিটি হিসেবে আমরা জানি।
ঠিক আছে? তো কোনো সংখ্যাকে তার কারণে হচ্ছে জিরো দিয়ে ভাগ করা যায় না, কিন্তু জিরোকে অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায়, যেটা আমরা এইভাবে করি। যে মনে করো 10 আছে, তো 10কে শূন্য দিয়ে গুণ করলে শূন্য, শূন্য থেকে শূন্য বিয়োগ করলে শূন্য, তাহলে জিরো দিয়ে ডিভিজিবল। তো কোন সংখ্যা জিরো দিয়ে ডিভিজিবল হয়, রাইট? মানে কি বলতেছি, উল্টা। আহ মনে করো এইটা আমরা লিখতে পারি যে 10 সংখ্যাটা 5 দিয়ে ডিভিজিবল। আমরা এটা লিখতে পারি যে একই সাথে এইটা। আচ্ছা ওয়েট, এইটাই দেখাইতে চাইতেছে যে এখানে আসলে নেগেটিভের 5 দিয়ে ডিভিজিবল এমন সংখ্যা কতগুলো আছে 5 দিয়ে ভাগ করা যায়। সেই জায়গায় তুমি 5 লিখতে পারো, 10 লিখতে পারো, 15 লিখতে পারো। সেম ভাবে এই যে একমাত্র জিরোকে ভাগ করা যায়, এখানে যখন আসবে তখন সেটা -5 হয়ে যায়, এখানে যেটা আসে -10 হয়ে যায়, এখানে যেটা আসে সেটা -15 হয়ে যায়। এই লাইনটা দেখাইতে চাইছিলাম। সো এ দিয়ে যদি বি কে ভাগ করা পসিবল হয়, তাহলে নোটিস করে দেখো এর থেকে বি এর ভ্যালু অলওয়েজ বড় হচ্ছে, বাট সেটা মড হইতে হবে। এখানে এ হচ্ছে গিয়ে তোমার এই 5, বাম পাশে সবগুলো 5, তাহলে এর ভ্যালু হচ্ছে 5, 5 এর মোট ভ্যালু 5 হবে। এবং বাকি যে ভ্যালু গুলো 5, 10, 15, -5, -10, -15, এগুলোর মোট করে দেখো, সেই মোডের ভ্যালু কিন্তু 5, 10, 15 আসে। এই -5, -10, -15 এগুলোকে যদি দুই পাশে মোট করে দাও, মাইনাসটা হওয়া হয়ে যাবে, সেগুলো কিন্তু এই 5, 10, 15 হয়ে যাবে। তাহলে 5-এর থেকে অলওয়েজ 5, 10, 15 এগুলো কিন্তু সমান অথবা বড়। তাহলে আমি সমান সাইনটা কি দিব, সমানটা দিলাম না, সমানটা যদি না দেই, তাহলে দেখো আমার 10 আর 15 এদেরকে ইন্ডিকেট করা হয়ে গেল। এখন বাকি আছে কে, বাকি আছে এই পার্টটা। তাহলে এই পার্টটা আমাদেরকে বলে হয় এ এ দিয়ে ডিভিজিবল, অথবা এ মাইনাস এ দিয়ে ডিভিজিবল, অথবা এ জিরো দিয়ে ডিভিজিবল। এই তিনটা কেস। তো এই কেসগুলো মাথায় রেখো, অনলি এই কেসগুলোই পসিবল, বাকি আর একটা কেসও কিন্তু পসিবল না। ঠিক আছে? যে যদি এ বি কে ভাগ করে থাকে, তাহলে সেটা থেকে বলা যায় যে এ এ দিয়ে ডিভিজিবল, অথবা এ মাইনাস এ দিয়ে ডিভিজিবল, অথবা এ জিরো দিয়ে ডিভিজিবল, অথবা এই যে বি এর ভ্যালুটা তার মডের ভ্যালু অবশ্যই এর মডের ভ্যালু থেকে বড় হবে। ঠিক আছে? এই পার্টটুকু দেখলেই বোঝা যায় যে জীবনেও কিন্তু যে 5 আসছে এরপরে 4 আসছে এটা হবে না। 4 কিন্তু জীবনেও 5 দ্বারা ডিভিজিবল না। ঠিক আছে? দরকার হলে আরেকটা দেখাই, লাইক হচ্ছে 4, 0, এরকম। ঠিক আছে? এন্ড যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে এইটাকেই আমরা কিন্তু এইভাবে লিখে থাকি যে 4 = 0 × 4, 4 = 1 × 4। দেখো তো বুঝো কিনা। 8 = 2 × 4, -4 = -1 × 4, -8 = -2 × 4। সো বি এ দ্বারা ডিভিজিবল হইলে তাকে আমরা মূলত এই বি সমান এ এক্স আকারে লিখতে পারি, যেখানে এই এক্স এর ভ্যালুটা 0, 1, 2, 3, ইনফিনিটি, এরকম যে কোনো সংখ্যা তুমি বসাইতে পারো। এদিকে -1, -2, -3, যে কোনো সংখ্যা তুমি বসাইতে পারো। ওকে, আজকে তাহলে রেস্ট নাও নাকি? আজকে রেস্ট নাও, মাথা খারাপ হয়ে যাবে না হলে। এই যা যা যতটুকু পড়াইছে এইটুকু রিভাইজ দাও, নোটটাও দেই। যে থিওরি গুলো ফার্স্ট পেজে দেওয়া আছে ওগুলো একটু রিভাইজ দাও। দেন হচ্ছে আমরা নেক্সট ক্লাসে দরকার হইলে আরো ডিটেলস কিছু পড়বো, না তখন হচ্ছে ইজি লাগবে। তোমাদের প্রবলেম হচ্ছে কি, গণিতের স্বপ্নযাত্রা বইটা ফলো করতে পারো, ওই বইয়ের মধ্যে মানে রিমাইন্ডারের অনেক প্রবলেম আছে। আর আমার কাছে রিমাইন্ডারের আপাতত তেমন কোনো প্রবলেম নাই, যদি থাকে আমি বের করে দিব অনেক। ওকে, কার কোনো কোশ্চেন থাকলে বলো। আচ্ছা, নবনীতের কোনো কোশ্চেন আছে? তাহলে ওই যে ফ্যাক্টরি যে প্রবলেমটা ওটা সলভ করো, 1 নাম্বার কাজ। আর এটা একটু রিভাইজ দিও, আমি জানি একটু কঠিন লাগতেছে, তাও দেখো, মানে তোমাদের সিলেবাসে আছে তো।
মানে মিনিমাম একটা কোশ্চেন বা দুইটা কোশ্চেন আসে রিজিওনাল। ন্যাশনাল তো মিস নাই, ন্যাশনালে মাস্ট আসে। সো একটু হলেও দেখতে হবে। আর আস্তে ধীরে পারবা, যদি বেশি কঠিন লাগে অসুবিধা নেই, আস্তে ধীরে পারবা। আর আরো অনেক, এটার মধ্যেই আরো অনেক অ্যাডভান্স টপিক বাকি আছে। সো এইটার বেসিকই যত ভালো, এটার বেসিক ভালো পারতে হলে ডিভিজিবিলিটি বা বিভাজ্যতা ভালোভাবে পড়তে হবে, এই যে লাস্ট পেজে যেগুলো পড়াইলাম। মডুলার অ্যারিথমেটিকে জাস্ট এই বিভাজ্যতার ভাগশেষের ভ্যালু গুলো জিরো থাকে, ওইখানে আইসা আরেকটু অ্যাডিশনাল হয়, ওইটার সাথে এইগুলোর সাথেই জোড়া লাগে। এগুলোর সাথেই ভাগশেষ জোড়া লেগে হচ্ছে মডুলার অ্যারিথমেটিকে চলে যায়। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই থাকুক। ইনশাল্লাহ আবার দেখা হবে।